সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা চ্যাপ্টার 1 এক চলক সমীকরণের সমাধান এই অধ্যায়ের একটি পদ্ধতি নিয়ে আলোচনা করব। পদ্ধতি হলো বাইসেকশন বা দ্বিবিভক্তি পদ্ধতি। ঠিক আছে, এই পদ্ধতি নিয়ে গত ক্লাসগুলোতে আমরা দুইটা সমীকরণ সমাধান করে দেখাইছিলাম। একটা হচ্ছে বীজগাণিতিক সমীকরণ, আরটা হচ্ছে কি ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান করেছিলাম। ঠিক আছে, আর আজকে এই পদ্ধতি আমরা কি প্রমাণ করে দেখাবো। ঠিক আছে, অর্থাৎ একটু ব্যাখ্যা করে কি দেখাবো। যেহেতু আমাদের সমীকরণ সমাধানটা ভালো করে জানা আছে, তাহলে এটা কি প্রমাণটা আমাদের জন্য কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে, বুঝতে সহজ লাগবে। ঠিক আছে, তাহলে আমরা কি শুরু করি। আমরা কি আলোচনা করব বাইসেকশন বা দ্বিবিভক্তি পদ্ধতি। এটা আমাদের সহজে বোঝার জন্য, ঠিক আছে, বুঝতে সহজ হওয়ার জন্য আমরা প্রথমে একটা কি গ্রাফের সাহায্যে, এটা হচ্ছে কি ধরো একটা কি গ্রাফ, ঠিক আছে, গ্রাফের সাহায্যে অর্থাৎ লেখচিত্রের সাহায্যে আমরা কি বর্ণনাগুলো যাতে সহজে লিখতে পারি সেজন্য একটা কি লেখচিত্রের সাহায্যে একটা কি ফাংশন ধরে নিচ্ছি আমরা। এফএক্স একটা কি ফাংশনের লেখচিত্র, এটা হচ্ছে কি একটা এফএক্স ফাংশনের লেখচিত্র। সেই এফএক্স ফাংশনের লেখচিত্রটা এ কমা বি, অর্থাৎ এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে কত বি, এ এবং বি এর মধ্যে কি সীমাবদ্ধ, ঠিক আছে, অর্থাৎ অবিচ্ছিন্ন। এটা হচ্ছে কত বি, এটা হচ্ছে কত এফ এ, এটা হচ্ছে কত এফ বি। ঠিক আছে, এটা যদি এ হয় এটা কি হবে এফ এ হবে, এটা যদি বি হয় এটা কি হবে এফ বি হবে। ঠিক আছে, তাহলে এ ও বি এর মধ্যে ফাংশনটা কি অবিচ্ছিন্ন। ঠিক আছে, এবং এখানের মধ্যে এফএক্স সমীকরণের যে মূলটা সেটা হচ্ছে কি এ ও বি এর মধ্যে কি থাকবে। ঠিক আছে, যেহেতু এফএক্স ফাংশনটা এ ও বি এর মধ্যে অবিচ্ছিন্ন অর্থাৎ কি সীমাবদ্ধ, সেই জন্য এ ও বি এর মধ্যে যে মূলটা সেটা কি অর্থাৎ এফএক্স সমীকরণের যে মূলটা সেটা অবশ্যই কোথায় থাকবে এ ও বি এর মধ্যে অবস্থান করবে। ঠিক আছে, সেটা আমরা কি এখানে লিখব। দেখো আগে আমরা কথাটা লিখে দিই আগে। যদি এফএক্স ফাংশনটি এ কমা বি ব্যবধিতে অবিচ্ছিন্ন হয় এবং এফ এ ইন্টু এফ বি শূন্য অপেক্ষা কী হয় ছোট হয়, অথবা এফ এ ও এফ বি বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়। তাহলে এফএক্স সমান 0 সমীকরণে অন্তত একটি মূল এ ও বি এর মধ্যে অবস্থান করবে। ঠিক আছে, এটা আমরা কি লিখছি। আচ্ছা, এটার জন্য আমরা সমীকরণ সমাধান করেছিলাম না, সেখান থেকে দেখি। আমাদের একটা সমীকরণ দেওয়া ছিল, ঠিক আছে, সেই সমীকরণ থেকে আমরা প্রথমে কি করেছিলাম একটা সমাধান বের করে নিয়েছিলাম। ঠিক আছে, ধরো এই এফএক্স একটা কি সমীকরণ দেওয়া আছে, এফএক্স সমান 0 একটা কি সমীকরণ দেওয়া আছে, ওই সমীকরণের একটা মূল আমরা কি বের করছি, সেটা কত 1.5 আমরা কি ধরে নিয়েছি। অর্থাৎ এটা আমরা কি সমীকরণ সমাধান যখন করেছিলাম তখন কি বের করেছিলাম না আগে। বের করার পর এখানে আমরা 1কে কি ধরে নিয়েছি এ ধরে নিয়েছিলাম। ঠিক আছে, তারপর 1 অর্থাৎ 1কে যদি এ ধরে নিয়ে এ সমান কত 1, ঠিক আছে, তারপর এর পরের একটা মান আমরা কি 2 ধরে নিয়েছিলাম, 2 সমান কত বি। ঠিক আছে, অর্থাৎ এ সমান হচ্ছে কত 1, 2 সমান কত বি, এটা আমরা কি ধরে নিয়েছিলাম বি সমান কত 2। বুঝছো, এটা কিন্তু জানা আছে। আমরা
f(x) সমান 0 সমীকরণের প্রথমে ক্যালকুলেটরের সাহায্যে একটা সমাধান বের করে নিয়েছিলাম, ঠিক আছে। তারপর এখানে দশমিকের আগে অর্থাৎ যেটা পূর্ণ সংখ্যা ছিল তাকে এ ধরে নিছি, দশমিকের পরে যেটা ছিল সেটাকে কি অর্থাৎ দশমিকের পরে অর্থাৎ 1-এর পরে, ঠিক আছে, 1কে একে 1 বাড়া দিয়ে সেটাকে আমরা কি ধরে নিছি, বি ধরে নিছি, ঠিক আছে। এইখানে দেখো 1কে 1 বাড়া দিয়ে কি হয়েছে, 2 হয়েছে, 2কে আমরা কি ধরে নিছি, বি ধরে নিয়েছিলাম না। ধরার পর এখান থেকে আমরা কি পেয়েছিলাম বলতো, এফ এ সমান আমরা মাইনাস একটা কি মান পেয়েছি, এফ বি সমান আমরা কি প্লাস একটা কি মান পেয়েছিলাম না, আমরা বলেছিলাম এটা। অর্থাৎ এ ও বি এর মধ্যে সব সময়ের জন্য একটা প্লাস হবে আর একটা কি হবে, মাইনাস হবে। দুইটাই কি কোনো সময় প্লাস হবে না, কোনো সময় কি হবে না, মাইনাস হবে না। সেটা আমরা যতগুলো কি হিসেব করেছিলাম ততগুলোর মধ্যে কি দেখেছিলাম। এ এবং বি অর্থাৎ যে মূলটা পেয়েছি ওই মূলটা ঠিক আগে এবং কি ঠিক পরে দুটো যদি মান নিই, ওই দুটোর জন্য ফাংশনের মানটা সবসময় একটা প্লাস হবে আর একটা কী হবে, মাইনাস হবে। সেটাই এখানে কি লিখে হয়েছে দেখো, এফ ও এফ বি বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। তো দেখো তো এটা হচ্ছে কত মাইনাস, এটা হচ্ছে কি প্লাস, এটা আমাদের কি আগে থেকে জানা আছে, ঠিক আছে। যেহেতু এ ও বি এর মধ্যে কি মূলটা অবস্থান করতেছে সেজন্য এ এবং কি বি দুইটার ফাংশনের মান অবশ্যই কি হবে, বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। এই দুইটা অবশ্যই কি হচ্ছে, বিপরীত চিহ্ন বিশিষ্ট হচ্ছে। এরপর দুইটা যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট হয় তাহলে তাদের গুণফল শূন্য অপেক্ষা ছোট হবে না, অবশ্যই কি হবে, শূন্য অপেক্ষা ছোট হবে। সেটা কি আমরা লিখছি, অর্থাৎ এটা আগে লিখছি, এটা কি পরে লিখছি। এটা যে কথা এটাও কি একই কথা, দুইটা যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট হয় তাহলে এই দুইটার গুণফল অবশ্যই কি হবে, শূন্য অপেক্ষা ছোট হবে, এতটুকু। আচ্ছা, আমরা তো এই এ ও বি যেহেতু এটার মধ্যে অবস্থান করতেছে সেই জন্য এটা হচ্ছে, যেহেতু এটা হচ্ছে তাহলে কি এ ও বি এর মধ্যে এই f(x) সমীকরণের একটি মূল কি অবস্থান করবে না, অর্থাৎ আগে পরে করে কি লিখছি, সাজিয়ে কি লিখে হয়েছে। কথা বুঝছো? এটা হওয়ার কারণে এ ও বি এটার মধ্যে কি এটার কি মূল, ঠিক আছে। অর্থাৎ এ ও বি এর মধ্যে একটা মূল অবস্থান করার কারণে এটা হয়েছে, এটা হওয়া মানে কি এটা হওয়া, ঠিক আছে। সবগুলোকে আমরা কি সাজিয়ে লিখছি, বুঝছো? f(x) সমীকরণে মূলটা এ ও বি এর মধ্যে অবস্থান করলে এফ এ ও এফ বি অবশ্যই কি বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে এবং এফ ও এফ বি এর গুণফল অবশ্যই কি হবে, শূন্য অপেক্ষা ছোট হবে। এই জন্য এইটা লিখছি, তারপর এটা লিখে হয়েছে, তারপর কি এটা লিখে হয়েছে, বুঝছো? এখান থেকে এরপর আমরা কি লিখব, এরপর লিখব মনে করি, মনে করি অর্থাৎ এটা আবার লিখবো আর কি, ঠিক আছে। এটা যদি হয়, ঠিক আছে, মনে করি এফ এ ইন্টু কত এফ বি শূন্য অপেক্ষা কি ছোট। এই মনে করি এফ এ ইন্টু এফ বি শূন্য অপেক্ষা ছোট। এটা ছোট হওয়ার কারণে তখন একটা কি প্রথম আসন্ন মূল, ধরো এটা হচ্ছে কি এখানে এক্স নট আছে না, এখানে কি এক্স নট একটা কি আমরা মূল ধরে নিছি, সেটা হচ্ছে কি প্রথম আসন্ন মূল, প্রথম আসন্ন মূল। ধরো এ ও বি এর মধ্যে অনেক মূল থাকতে পারে, ঠিক আছে, আমরা যাচাই করে দেখব, ঠিক আছে। এ ও বি এর মধ্যে অনেক মূল থাকতে পারে, এর মধ্যে আমরা প্রথম আসন্ন মূলকে কি হিসেবে ধরে নিছি, এক্স নট হিসেবে ধরে নিছি। অর্থাৎ এফ এ ইন্টু এফ বি যদি শূন্য অপেক্ষা ছোট হয় এ ও বি এর মধ্যে একটা মূল থাকবে, সেটাকে আমরা কি প্রথম আসন্ন মূল এক্স নট হিসেবে কি ধরে নিচ্ছি। প্রথম আসন্ন মূল এক্স নট সমান এ প্লাস বি বাই টু। এটা দেখো আমাদের জন্য এখন কি সহজ হয়ে গেছে। ওই যখন আমরা সমীকরণ সমাধান করেছিলাম তখনই এটা লিখেছিলাম না, এটা এখন কি লিখে হয়েছে। অর্থাৎ এ ও বি এর মধ্যে যদি এই মূলটা থাকে, এক্স নট মূলটা থাকে, তখন কি এক্স নট সমান কি হবে এ প্লাস বি বাই টু না, এটা আমরা কি লিখেছিলাম না। মূলটি অর্থাৎ f(x) সমীকরণের মূলটি এ ও বি এর মধ্যে কি করবে, অবস্থান করবে। এই f(x) সমীকরণের মূলটা এ ও বি এর মধ্যে অবস্থান করবে, তখন এক্স নট সমান কত হবে, এ প্লাস বি বাই টু। আচ্ছা দেখো এখন এক্স নট সমান যদি এ প্লাস বি বাই টু হয় তাহলে দুটি ক্ষেত্র হয়, ঠিক আছে। তখন আমরা এদিকে লিখি, তখন
তখন দুটি অবস্থা হয়, ঠিক আছে? তখন দুটি অবস্থা, এতটুকু লিখছি, তখন দুটি অবস্থা হয় fx নট ইকুয়াল fx, ঠিক আছে, অর্থাৎ fx নট ইকুয়াল কি জিরো, fx নট এটা হচ্ছে কি fx নট ইকুয়াল কত জিরো, অথবা fx নট, ঠিক আছে, এটা হচ্ছে কত fx নট, এটা হচ্ছে কত fx নট ইকুয়াল জিরো, ঠিক আছে, অর্থাৎ x নট বের করছি তো তাকে আমরা কি ফাংশনে, ঠিক আছে, এ এবং কি বি, তাহলে এফ এ এফ বি, একইভাবে এক্স নট এবং কত fx নট, তাহলে এটা সমান যদি এটা হয় fx নট ইকুয়াল জিরো হবে, অর্থাৎ এই fx নট এটা সমান জিরো হবে, অথবা fx নট, ঠিক আছে, এটা নট ইকুয়াল কত হবে জিরো হবে। ভালো করে বুঝো, এটা যদি এটা নট চলে আসতেছে, নট মানে এটা আসতেছে আর কি, ঠিক আছে, শব্দ উচ্চারণের সাথে এটা নট নট চলে আসতেছে। দেখো fx নট ইকুয়াল জিরো অথবা fx নট নট ইকুয়াল কত জিরো হবে, ঠিক আছে, এই দুইটা ক্ষেত্রের মধ্যে যে কোনো একটা হবে। এখন যদি যদি fx নট ইকুয়াল কত হয়ে যায় জিরো হয়, তাহলে যদি fx নট ইকুয়াল কত জিরো হয়ে যায় তখন x নটটা fx সমীকরণের কি হবে একটা মূল হবে, অর্থাৎ ওই সমীকরণের একটা কি হয়ে যাবে মূল হয়ে যাবে। কারণ আমাদের কি যে কোনো একটা কি সমীকরণ দেওয়া ছিল না, ধরো আমরা কি বহুপদী সমীকরণ নিয়ে কি করেছিলাম কাজ করেছিলাম, সেটা কি ধরো এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস কত এক্স সমান কত জিরো, এরকম একটা কি বহুপদী সমীকরণ নিয়ে কাজ করেছিলাম না। ধরো এখানে এক্সের কোন মানের জন্য এটা কি হবে জিরো হবে, সেরকম এক্সের যদি একটা মান পাই সেই মানের জন্য এটা কি হচ্ছে জিরো হচ্ছে, তাহলে ওই এক্সের মানটা এই সমীকরণের একটা মূল হয়ে যায় না, এতটুকু আর কি, ঠিক আছে। যেহেতু আমরা এক্স নট একটা কি পেয়েছি মান পাইছি, ঠিক আছে, এই fx সমীকরণ থেকে অর্থাৎ fx ফাংশন থেকে fx একটা কি সমীকরণ ছিল না, এই fx সমীকরণ থেকে একটা মূল কী পাইছি বলো তো এক্স নট পাইছি, ঠিক আছে, এখান থেকে একটা কি এক্স নট পাইছি না, দুইটার মধ্যে অবস্থান করতেছে একটা কি এক্স নট পাইছি, সেই এক্স নট সমান যদি জিরো হয়ে যায় অর্থাৎ fx নট সমান যদি জিরো হয়ে যায়, ওই বহুপদী সমীকরণ এটা যদি কি হয়ে যায় জিরো হয়ে যায়, ঠিক আছে, এটা সমান যদি জিরো হয়ে যায় তখন এক্স নট এটা এই সমীকরণের একটা কি হবে মূল হবে। যখনও মূল হয়ে যাবে, আমাদের তো মূল বের করা মেন কাজ কি মূল বের করা, যখন ওই মূল হয়ে যাবে তখন ওই প্রক্রিয়াটা কি হয়ে যাবে শেষ হয়ে যাবে, আমাদের বাকি কোনো কাজ নাই আর, ঠিক আছে, এতটুকুতে কি শেষ। যদি নট ইকুয়াল জিরো হয় অর্থাৎ এটা নট ইকুয়াল কত হয় জিরো হয়, ঠিক আছে, তাহলে আমাদের কি বাকি কাজ করতে হবে, ঠিক আছে, এটা আমরা লিখব, এটা সমান যদি জিরো হয় তাহলে এক্স নট হবে fx সমান জিরো সমীকরণের একটি মূল, fx সমান জিরো সমীকরণের একটি মূল, তখন প্রক্রিয়াটি কি হবে শেষ হবে। প্রক্রিয়াটি শেষ হবে অর্থাৎ এতটুকুতে শেষ হয়ে যাচ্ছে, আমরা সামনে যাওয়ার আর কোনো কি নেই সুযোগ নাই, ঠিক আছে, সমীকরণের মূল পেয়ে গেছি, এক্স নট এটা কি হবে সমীকরণের একটা মূল হবে, আমরা মূল পেয়ে গেছি সমীকরণ, অর্থাৎ কাজ শেষ হয়ে গেছে। যদি নট ইকুয়াল জিরো হয় এবং যদি fx নট ইকুয়াল জিরো হয়, ঠিক আছে, fx নট ইকুয়াল কত হয় জিরো হয়, তাহলে দেখো fx নট ইকুয়াল জিরো, অর্থাৎ আমরা এখন কি এখানে তো আমরা এক্স নট এটা কী পেয়ে গেছি মূল পেয়ে গেছি, তাহলে শেষ হয়ে গেছে। যদি এক্স নট এটা যদি মূল না হয় তখন কি হবে বলো তো, এই সমীকরণ এই মূলেটা হয়তো এ এবং এক্স নটের মধ্যবর্তীও হবে অথবা মূলটা এক্স নট এবং কি বি এর মধ্যবর্তী হবে, এতটুকু শুধু লিখবো আমরা এখানে fx নট ইকুয়াল জিরো, ঠিক আছে, fx নট ইকুয়াল জিরো,
এটা নট ইকুয়াল জিরো হওয়ার কারণে এই এক্স নট এবং এ এর মধ্যে মূলটা অবস্থান করবে, অথবা এক্স নট এবং কি বি এর মধ্যে অবস্থান করবে। ঠিক আছে, যদি এরকম হয় তখন এফ এ এবং কি এফ এক্স নট দুইটার গুণফল কি হবে, শূন্য অপেক্ষা ছোট হবে। যেহেতু আগে এ এবং বি এর মধ্যে অবস্থান করেছিল, সেজন্য এই দুইটার গুণফল শূন্য অপেক্ষা কি হয়েছে, ছোট হয়েছে। যে এখন যেহেতু এ এবং এক্স নটের মধ্যবর্তী অবস্থান করতেছে, সেজন্য এফ এ এবং কত এফ এক্স নট, ঠিক আছে, ওই দুইটার গুণফল শূন্য অপেক্ষা ছোট হবে। এখান থেকে দেখে দেখে আমরা কি লিখে দিব। ঠিক আছে, নট ইকুয়াল জিরো হয়, তাহলে এক্স নট ও এ এর মধ্যে মূলটি অবস্থান করবে, মূলটি অবস্থান করবে। ঠিক আছে, মূলটি অবস্থান করবে। অবস্থান করবে কখন, যদি এই দুটার গুণফল কি হয়, শূন্য অপেক্ষা ছোট হয়, এতটুকু আর কি, এটার মতো করে। ঠিক আছে, যেহেতু এখানে এ ও বি এর মধ্যে অবস্থান করতেছে, সেজন্য এই দুইটা গুণফল শূন্য অপেক্ষা ছোট। এখন যেহেতু এক্স নট এবং এ এর মধ্যে অবস্থান করতেছে, সেজন্য এক্স নট এবং কি এফ এ এবং কি এফ এক্স নট শূন্য অপেক্ষা কি হবে, ছোট হবে। এটা আমরা লিখব, যখন এফ এক্স নট ইন্টু এফ এ, ঠিক আছে, শূন্য অপেক্ষা ছোট, এতটুকু। অথবা অথবা দিয়ে এটা দিয়ে লিখবো আর কি, অথবা অথবা মূলটি এক্স নট ও বি এর মধ্যে কি অবস্থান করবে। অবস্থান করবে যখন সেম। এখন কি আমরা এখানে এ নিছি না, এখন নিব কি এফ এক্স নট এবং কত বি নিব। ঠিক আছে, এফ এক্স নট ইন্টু কত এফ বি শূন্য পক্ষে কি হবে, ছোট হবে। অর্থাৎ এই দেখো, মূলটি এক্স নট এবং বি এর মধ্যে অবস্থান করতেছে, তখন এফ এক্স নট এবং কি এফ বি শূন্য অপেক্ষা কি ছোট হচ্ছে। তাহলে এটা হচ্ছে কি প্রথম আসন্ন মান। প্রথম আসন্ন মানের জন্য এই মূলটা দেখো তো এ ও বি এর মধ্যে অবস্থান করছিল না। এখন আমরা কি দেখো এক্স নট এবং বি, এক্স নট এবং কি এ এর মধ্যে কি অবস্থান করবে বলতেছি না পরবর্তীতে, সেজন্য এটা কি হয়ে যাবে, দ্বিতীয় আসন্ন মান হয়ে যাবে। এ ও বি এর মধ্যে যেটা অবস্থান করেছিল সেটা কি প্রথম আসন্ন মান এক্স নট, এটা ঠিক আছে। এখন এই এতটুকু অথবা এতটুকুর মধ্যে যে মূলটা অবস্থান করবে সেটাকে আমরা কি ধরে নিব, এক্স ওয়ান হিসেবে ধরে নিব, এবং সেটা কি হবে, দ্বিতীয় আসন্ন মান হবে। ঠিক আছে, তখন দ্বিতীয় আসন্ন মান এক্স ওয়ান সমান, এক্স ওয়ান সমান আমরা এটা দিয়েও লিখতে পারি, অথবা কি এটা দিয়েও কি লিখতে পারি, এটার মতো করে। ঠিক আছে, এখন এ বি এর জায়গায় কি হবে, এক্স নট প্লাস এ হবে বাই কত 2। ঠিক আছে, অথবা এক্স ওয়ান সমান এক্স নট প্লাস কত বি। ঠিক আছে, এই দুইটার মধ্যে অবস্থান করলে এই দুইটার যোগফল বাই কত 2 হবে। এই দুইটার মধ্যে অবস্থান করলে এই দুইটার যোগফল বাই কত 2, দুইটাই কত দ্বিতীয় আসন্ন মান। এখন দেখো একইভাবে এফ এক্স ওয়ান সমান কত হয়, 0 হতে পারে। ঠিক আছে, এফ এক্স ওয়ান সমান 0 হতে পারে, অথবা এফ এক্স ওয়ান নট ইকুয়াল কত হতে পারে, 0 হতে পারে। তখন আমাদের এই এখন যেভাবে কাজ করছি একইভাবে আবার কাজ করতে হবে না। তখন ধরো এক্স ওয়ানটা কি এখানে আসছে, তখন এক্স ওয়ান এবং কি এ এর মধ্যে, এক্স ওয়ান এবং কি যদি এদিকে নিয়ে কাজ করি এক্স ওয়ান এবং কি বি এর মধ্যে আবার কাজ করতে হবে না। এইভাবে আমরা কি লিখে দিব, এইভাবে 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 নির্ণীত মূলটি চাহিদা অনুযায়ী, অর্থাৎ আমাদের যতটুকু চাহিদা
চাহিদা অনুযায়ী চাহিদা কতটুকু ছিল, একটা নির্দিষ্ট মান পর্যন্ত ছিল না? আমরা প্রথমে বের করে নিয়েছিলাম যে তত ওইটা পর্যন্ত না পৌঁছানো পর্যন্ত আমরা কি কাজ করেছিলাম, এটাই বলতেছি। ঠিক আছে, এই জন্য আমরা প্রথমে সমীকরণের মূলটা কি বের করে নিয়ে আসি, ওইটা চাহিদা পর্যন্ত কি আমরা বের করতে থাকি, এটা লিখবো আমরা। এভাবে নির্ণীত মূলটি চাহিদা পর্যন্ত যতক্ষণ আমরা বের করছি, যেটা বের করছি সেটা পর্যন্ত যতক্ষণ হচ্ছে না ততক্ষণ আমরা কি কাজ করতে থাকবো, এটা। এভাবে নির্ণীত মূলটি চাহিদা অনুযায়ী সঠিক না হওয়া পর্যন্ত বাইসেকশন পদ্ধতি, এটা বাইসেকশন পদ্ধতি না পুরোপুরি, এটা এই বাইসেকশন পদ্ধতি অর্থাৎ দ্বিবিভক্তি পদ্ধতি, এটা কি পুনরাবৃত্তি হতে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে বাইসেকশন পদ্ধতি, অর্থাৎ দুইটাকে যোগ করে দুই দ্বারা ভাগ করা হয়েছে, সেই জন্য এটাকে বলা হয় বাইসেকশন বা দ্বিবিভক্তি পদ্ধতি। অর্থাৎ এই পদ্ধতি এটা হচ্ছে বারবার চলবে, এখানে একবার হয়েছে, এখানে একবার হয়েছে, এখানে একবার হয়েছে, এভাবে কি আরেক ধাপে আরেকবার কি চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত মূলটি আমাদের কি অনুকূলে না আসে, চাহিদা অনুযায়ী না হয়। ঠিক আছে, এটা আমরা লিখব। সঠিক না হওয়া পর্যন্ত বাইসেকশন পদ্ধতি পুনরাবৃত্তি হবে। ঠিক আছে, তাহলে আমরা কি এটা কি একদম বিস্তারিতভাবে শুরু থেকে শেষ পর্যন্ত কি লিখছি। এই চিত্রটা দিলেও হবে, না দিলেও কোনো সমস্যা নাই, শুধুমাত্র আমরা এখান থেকে শুরু করে দিয়ে দুটুকু লিখলে হচ্ছে। আমরা এটা কি বোঝার জন্য কি লিখছি, জাস্ট প্রথমে কি এ ও বি এর মধ্যে এফ(x) ফাংশনটা কি হচ্ছে অবিচ্ছিন্ন হচ্ছে, যেহেতু অবিচ্ছিন্ন হচ্ছে তাহলে এ কমা বি এর মধ্যে মূলটা কি অবস্থান করবে, মূলটা যদি অবস্থান করে তাহলে এফ এ এবং কি এফ বি দুইটার গুণফল শূন্য অপেক্ষা ছোট হবে অথবা দুইটা বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে, সেটা এখানে আমরা কি লিখছি। লেখার পর এই আমরা দ্বিবিভক্তি পদ্ধতি অর্থাৎ x নট সমান কত a প্লাস b বাই 2 এটাই লিখছি, এটাকে আমরা কি আবার রিপিট করছি, রিপিট করে দ্বিতীয় আসন্ন মানটা পেয়েছি, এটা আমরা কি লিখে দিয়েছি। ঠিক আছে, জাস্ট একবার প্র্যাকটিস করলে একদম কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। তো সহজ জিনিসগুলো একটু কি থাকে কনফিউশন থাকে, ভালো করে বুঝে বুঝে লিখতে হবে যাতে কোনো কনফিউশন না থাকে আর কি। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আমরা আগামী ক্লাসে ফলস পজিশন পদ্ধতি অর্থাৎ রেগুলার ফলস পজিশন পদ্ধতি এটা আমরা কি প্রমাণ করব, এটার মতো করে ওটা প্রমাণ করব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।